বং মুনিকথায় স্বাগত। বং মুনিকথা, মুনি ঋষিদের জানা অজানা নানা কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত। সুধাংশু রঞ্জন ঘোষ। পর্ব 11। তখন 1946 সাল। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের শেষ পর্ব। এই বছর 16ই আগস্ট কলকাতায় এক বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। সেই হাঙ্গামা বাড়তে বাড়তে সারা দেশে ছড়িয়ে পড়ে এক বীভৎস আকার ধারণ করে। সেই দাঙ্গা হাঙ্গামার নারকীয় লীলার প্রবল স্রোতে সারা দেশের স্বাভাবিক কাজকর্মের ও জনজীবনের ভিত্তিমূল বিপর্যস্ত হয়। দীর্ঘকাল ধরে আশ্রমের বিভিন্ন বিভাগে কাজকর্ম পরিচালনার জন্য ঠাকুরের দেহের উপর অত্যাধিক চাপ পড়ে। তার উপর মনে কখনো চিন্তার কিছুমাত্র বিরাম ছিল না। অসংখ্য অতিথি অভ্যাগত দর্শনার্থীদের নানা সমস্যার সমাধানের জন্য প্রায়ই চিন্তায় পীড়িত হয়ে উঠত তাঁর মন। দেহ মনের উপর ক্রমাগত চাপ পড়ার ফলে ঠাকুরের শরীর ক্রমশই ভেঙে পড়তে থাকে। রক্তের চাপ, হৃৎপিণ্ডের দুর্বলতা প্রভৃতি রোগে ভুগতে থাকেন তিনি। ঠাকুরের হারানো স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য চিকিৎসক, আত্মীয় স্বজন ও শুভার্থীগণ ঠাকুরকে বায়ু পরিবর্তনের জন্য কোনো স্বাস্থ্যকর স্থানে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং পরামর্শ শেষে ঠাকুরও মেনে নেন। তখন কৈলোরের একটি বাড়ি ভাড়া করা হয়, কিন্তু স্বয়ং ঠাকুর বিহারের অন্তর্গত দেওঘর বা বৈদ্যনাথ ধামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অবশেষে বৈদ্যনাথ ধাম যাওয়াই স্থির হয়। তখন সংঘভ্রাতারা বৈদ্যনাথ ধাম যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থাদি করতে থাকেন। দেওঘরের রোহিণী রোডস্থিত সুবিস্তৃত প্রাঙ্গণযুক্ত একটি দ্বিতল বাড়ি ঠাকুরের বাসের জন্য ভাড়া নেওয়া হয়। এই বাড়িটির নাম বড়াল বাংলা। অবশেষে 1946 সালের 1 সেপ্টেম্বর প্রাতে বেলা 11টায় ঠাকুর পরিবারবর্গ ও কয়েকজন অনুরাগী ভক্ত শিষ্যদের নিয়ে বৈদ্যনাথ ধাম যাত্রা করেন। পরদিন বেলা 12টায় ঠাকুর সপরিবারের দেওঘর পৌঁছে পূর্ব নির্দিষ্ট বড়াল বাংলা নামক বাড়িটিতে গিয়ে উঠলেন। অনেকের ধারণা ঠাকুর স্বাস্থ্যের কারণে পাবনা ত্যাগ করে বৈদ্যনাথ ধামে গিয়েছিলেন বটে, কিন্তু পরে দেশ ভাগের ফলে পাবনা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় ঠাকুর আর সেখানে যাননি এবং বৈদ্যনাথ ধামেই রয়ে যান। কিন্তু ঠাকুরের কথাবার্তা ও কর্মধারার আদ্যন্ত আলোচনা করলে দেখা যায় ঠাকুর তার প্রজ্ঞা বলে বাংলার ভবিষ্যতে কি হবে তা 1 বছর আগেই জানতে পেরেছিলেন। সেকালের উদ্ভূত অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দুদের সংখ্যালঘুত্ব ও মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেশ ভাগের বিরুদ্ধে তার মনোভাব সেকালের বিশিষ্ট দেশনেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এস.এন. চ্যাটার্জিকে জানান। কিন্তু দুঃখের বিষয় তাতে কোনো ফল হয়নি। এ বিষয়ে তিনি নেতাদের সদ্বুদ্ধি ও পরামর্শ দেন, সে কথা অনেকেই জানতেন। কিন্তু দেশের নেতৃবৃন্দের অসহযোগিতার ফলে দেশ ভাগ রোধ করতে না পেরে শেষে ঠাকুর কেবলমাত্র পাবনা জেলাটিকে হিন্দুর সংখ্যা বৃদ্ধি করে দেশভাগের কবল থেকে বাঁচানোর চেষ্টা করেন। দুর্ভাগ্যক্রমে স্থানীয় হিন্দু জমিদারেরা ঠাকুরের এই কাজে বিরোধিতা করায় ঠাকুরের সব চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে সব দিক থেকে ব্যর্থ হয়ে ঠাকুর মনের দুঃখে তার শৈশবের লীলাভূমি এবং যৌবনের সাধনক্ষেত্র যে হিমায়তপুর গ্রামে ছিল, নানা দিক দিয়ে ভারতের গৌরব, সেই হিমায়তপুর গ্রাম ও সৎসঙ্গ মহাপ্রতিষ্ঠান ত্যাগ করতে বাধ্য হলেন। হিমায়তপুর ত্যাগ করে চিরদিনের মতো বৈদ্যনাথ ধামে চলে আসতে যে নিদারুণ মনোকষ্ট ঠাকুর পান, সে কথা পরবর্তীকালে ঠাকুর বিভিন্ন আলোচনা প্রসঙ্গে খেদের সঙ্গে ব্যক্ত করেন। একদিন কথায় কথায় তিনি বলেন, চেষ্টা করেছিলাম প্রাণপণ
যাতে হিমায়তপুর ছাড়তে না হয়, কিন্তু অত্যাচারিত হলাম ভীষণ, পারলাম না কিছুতেই। বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিলে, মানুষ খুন করে ফেলল। ওখানকার সব লোকের বিরুদ্ধতার জন্য পারলাম না। সকলের ভালো করতে গিয়ে আমি একেবারে জাহান্নামে গেলাম। একদিন ঠাকুর বলেছিলেন, আমরা হিন্দুরাই পাকিস্তানের স্রষ্টা। আমরা আরও চেষ্টা করেছি যাতে আমরা সকলে মুসলমান হয়ে যাই। আমরা মুসলমান মেয়ে বিয়ে করতে পারি না, কিন্তু মুসলমানেরা হিন্দু মেয়ে বিয়ে করতে পারে। এই প্রসঙ্গে ঠাকুর আরেকদিন বলেছিলেন, দেখা যায় রঘুনন্দনের সময় থেকে হিন্দুদের মুসলমানদের মেয়ে বিয়ে করার যে প্রথা ছিল তা বন্ধ হয়ে গেল। তা বোধ হয় মুসলমান নবাবের প্ররোচনায় রঘুনন্দন চালু করে গিয়েছিলেন, আর তখন থেকেই দৈহিক সমুন্নতি বন্ধ হয়ে গেল এবং প্রাকৃতিক নিয়ম অনুসারে শারীরিক পতন শুরু হলো। তার আগে তো দেখা গিয়েছে যে হিন্দুরা মুসলমান মেয়েদের বিয়ে করত। শিবাজির সময় বাজিরাও নামে একজন বড় মারাঠা সেনাপতি অনেক মুসলমান মেয়ে বিয়ে করেছিল। তাছাড়া অনেক বড় বড় রাজা ছিলেন, তারা মুসলমান মেয়েদের বিয়ে করতেন। শিবাজির একজন বড় সামন্ত পেশোয়া মুসলমান মেয়ে বিয়ে করেছিলেন। প্রতাপ সিংয়ের ভাই শক্তি সিংহও মুসলমান মেয়ে বিয়ে করেছিল। আমরা যাতে পাকিস্তান হয় তার বাস্তবসম্মত ব্যবস্থা করেছি, আর যাতে পাকিস্তান না হয় সে ব্যবস্থা করিনি। তখন কত লোক দেশ ছেড়ে আসছে ও যাচ্ছে। আগে যদি হায়দ্রাবাদের দিক থেকে হিন্দুদের আনা হতো তবে পাকিস্তান হতো না, কিন্তু তা তো হলো না। পাকিস্তান হওয়ায় হিন্দু মুসলমান উভয়ের কি ক্ষতি না হলো? হিন্দুরা চলে আসায় মুসলমানদের কী লাভ হয়েছে? হিন্দু কালচার ও মুসলিম কালচারের মধ্যে তো কোনো পার্থক্য নেই। উভয় সম্প্রদায়ের প্রফেটসরা তো সেই এক অদ্বিতীয়েরই বার্তাবাহী। আর একদিন ঠাকুর বলেছিলেন, বাংলায় মুসলমানের সংখ্যা 3,30,00,000 আর হিন্দুর সংখ্যা 2,73,00,000। হিন্দুর সংখ্যা মাত্র 57 লক্ষ কম। কিন্তু যদি অন্য হিন্দু প্রধান প্রদেশ থেকে বাংলায় এই সামান্য সংখ্যক লোক ঢুকিয়ে দেওয়া যেত, সম্প্রদায় ভারত বিভাগ রূপে মহা সর্বনাশের হাত থেকে রক্ষা পেত। কিন্তু কারুর সঙ্গেই পেরে উঠলাম না। আগেই জানতাম এমন হবে, সেজন্য এতকাল সবাইকে কত করে বলেছি। কিন্তু আমার বিশ্বাসভাজন ব্যক্তিরা বিশ্বাসঘাতকতা করল। মনে হতো আর কেষ্টদাকে বলতাম, আমার ভাবধারাগুলো নিয়ে বই লিখুন, যদি কারুর মাথায় ঢোকে তাহলে কাজ হবে। যাই হোক, ঠাকুর বৈদ্যনাথ ধামে এসে ওঠার পর 1 বছর উত্তীর্ণ হল। তখন 1947 সাল। দেশের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে দেশ বিভাগের অভিশাপের বোঝা এসে মাথায় পড়ল। ব্রিটিশ চক্রান্তে অতীতের গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক আর্য ভারত দ্বিখণ্ডিত হল। সঙ্গে সঙ্গে শুরু হল উদ্বাস্তুর হিড়িক। পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা দলে দলে স্ত্রীপুত্র পরিবার নিয়ে ঠাকুরের চরণে এসে আশ্রয় চাইল। তারা ঠাকুরকে সংবাদ দিল, বিহারের মুসলমানেরা হিন্দুদের ঘর বাড়ি বলপূর্বক দখল করছে এবং সেই সঙ্গে ভীষণ অত্যাচার উৎপীড়ন চালাচ্ছে। ঠাকুর তখন সব কিছু হারিয়ে বিদেশে প্রবাসী হয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু সেই সংকটময় মুহূর্তে পূর্ব পাকিস্তান থেকে আগত হিন্দুদের প্রত্যাখ্যান করতে পারলেন না। ভীষণ দুর্দিনে সকলের দায়িত্ব নিজের কাঁধের উপর নিয়ে তাদের অন্য বস্ত্র ও বাসস্থানের সংস্থানের জন্য তিনি পাগল হয়ে উঠলেন। একদিন সন্ধ্যার সময় ঠাকুর বড়াল বাংলার দক্ষিণ দিকে আমগাছের তলায় চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। এমন সময় নতুন ভাড়া নেওয়া রঙ্গন ভিলার মালিক একজন ভদ্রলোককে নিয়ে এসে ঠাকুরের সামনে উপস্থিত হলেন। ঠাকুর তখন বড়াল বাংলা ও রঙ্গন ভিলা এই দুটি বাড়ি ভাড়া নিয়ে আত্মীয় পরিজন ও অনুচরবর্গ নিয়ে বসবাস করছিলেন। ঠাকুর রঙ্গন ভিলার মালিক ও তার সঙ্গী ভদ্রলোককে দেখে বললেন,
কেমন আছেন? কুশল তো? তার এক আত্মীয়ের টনসিল রোগ হয়েছে। ডাক্তারেরা তাকে বায়ু পরিবর্তনের জন্য এখানে আসার উপদেশ দিয়েছেন। তাই আমার বাড়িটা যদি ছেড়ে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাতে এসেছি। ঠাকুর তখন বললেন, দেখুন দাদা, পূর্ব পাকিস্তান থেকে আগত প্রায় 50,000 লোক আমার মুখের দিকে চেয়ে আছে। এদের বর্তমান ভবিষ্যৎ সব আমার উপর নির্ভর করছে। এখানে এদের অবস্থা এমনই যে এরা যদি ভাতের সঙ্গে একটা লঙ্কা পোড়াও পায় তাহলে পরম তৃপ্তির সঙ্গে আহার করতে পারে, কিন্তু তাও জোটে না। এখন আমার অবস্থা এমনই যে আপনি যদি আমাদের বাড়ি ভাড়া না দিতেন তাহলে তা জোর করে দখল করে নিতে হতো। ভেবে দেখুন, এখন যদি আমাদের বাড়ি ছেড়ে দিতে হয় কি ভীষণ বিপদে পড়ব আমরা। আমি ব্রাহ্মণ সন্তান, আমারও সংসার ছিল, বাড়ি ছিল। আমি কখনো কোনোদিন চিন্তা করিনি আপনাদের কাছে শিয়াল কুকুরের মতো আশ্রয়ের প্রার্থনা করতে হবে। আমার এই অপারগতার বিরুদ্ধে আপনাদের কাছে যে নালিশ করতে পারলাম, এটাই আমার তৃপ্তি। আবার বলি, আমি ব্রাহ্মণ সন্তান। আপনাকে আমি আশীর্বাদ করছি, আপনি সুদীর্ঘজীবী হন, দীর্ঘকাল সুখে শান্তিতে থাকুন, আপনি ধনী হন, রাজরাজেশ্বর হন, আর আমরা যেন আপনার কাছে আশ্রয় পাই। টাকা নিয়েই হোক আর যাই নিয়েই হোক, আপনি আমাদের অসময়ে আশ্রয় দিয়েছেন, আর আপনার প্রয়োজনে আমরা যে আপনার বাড়ি ছেড়ে দিতে পারছি না, তার চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে। আমি আমার নিজের কথা বলছি না, এখানকার প্রত্যেকটি লোক আপনার চেয়ে লাখো গুণে বিপন্ন। আমরা ওখান থেকে নিরাশ্রয় ও নিরন্ন হয়ে এসেছি। আপনি দয়া করে আশ্রয় দিয়েছেন বলেই আছি, এর বেশি আর কি বলতে পারি। তবে দেখুন, আমি পার্শ্বস্থ এশিয়াটিক হাউস ভাড়া নেবার চেষ্টা করছি, সেটা পেলেই আমি বাড়ি ছেড়ে দেব। তবে কবে ছেড়ে দিতে পারবো তার ঠিক বলতে পারবো না। কলকাতায় তখন প্রত্যক্ষ সংগ্রামের নারকীয় লীলা চলছে। সেই লীলা কাহিনীর মর্মন্তুদ সংবাদ ঠাকুরের বুকে শেলের মতো বিদ্ধে থাকে। কত বিক্ষত হতে থাকে তার সংবেদনশীল কোমল হৃদয়, যে মানুষের দুঃখে সততই কাঁদতে থাকে। এই বীভৎস হত্যাকাণ্ডের পরই নোয়াখালীতে আবার শুরু হলো বিধ্বংসী দাঙ্গা হাঙ্গামা। এই সকল ঘটনায় শোচনীয় পরিণাম চিন্তা করে অভিভূত হয়ে উঠলেন ঠাকুর। এই সংকটময় মুহূর্তে তিনি নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে পারলেন না। তিনি প্রায় সৎসঙ্গের কর্মীদের বলতে লাগলেন, তোমরা যদি একটু গতিতে চলতে পারতে তাহলে বাংলার বুকে এই দানবীয় ঘটনাটা ঘটতে পারত না। বাস্তুহারাদের লক্ষ্য করে সেকালে ঠাকুর যে একটি বাণী দিয়েছিলেন তা পাঠ করে হয়তো বাংলার সেই দুর্গত ব্যক্তিরা এক নতুন মনোবল, ভরসা ও উদ্দীপনা পেয়ে থাকে। বাণীটি হল, বাস্তুহারা হওয়া নিদারুণ, কিন্তু যোগ্যতাহারা হওয়া সর্বনাশা। এই যোগ্যতাকে সর্বাঙ্গ সুন্দর করে অর্জন করতে হলেই আদর্শ কেন্দ্রায়িত হতেই হবে সক্রিয়তায়। সেই সক্রিয় কেন্দ্রাতীত হবার আগ্রহ থেকে আসে সার্থক বোধোৎপত্তি, আলিঙ্গনী সংহতি, প্রাণতা। তাই আজ যারা বাস্তুহারা, সর্বনাশের ঘনঘটা যাদের চারিদিকে ঘিরে ধরেছে, আগ্রহ ব্যাকুল কণ্ঠে তাদের বলি, সাবধান থেকো, যোগ্যতাকে হারিও না। এই যোগ্যতা যদি থাকে, লাখো হারানোকে অতিক্রম করে বহু পাওয়ার আবির্ভাব হতে পারে। বিধিমাফিক শ্রম, কুশল, সৌকর্যে যত পারো অন্যে নির্ভরশীল হতে যেও না। যা পাও সেইটাকে ধরো, দাঁড়াতে চেষ্টা করো, চলতে চেষ্টা করো, করতে চেষ্টা করো। উপচয়ী পদক্ষেপে সদনুবর্তিতায় নিছক হয়ে যদি চলো এমনি করে, সেদিন বেশি দূরে নেই। অনতি বিলম্বেই আবার পেতে পারবে সবই। আদর্শে কেন্দ্রায়িত হয়েই চলতে শুরু করো এখনই। যেমন পারো তেমনি করেই চলাটাকে বাড়িয়ে ক্রমশই প্রার্থনা করি পরম পিতার কাছে, তোমরা সার্থক হও, সুদীর্ঘ হও। তোমরা সার্থক হও, সুস্থ হও, সুখে দীর্ঘজীবী হয়ে
একটা বীর্যবান সহযোগী সংহতি নিয়ে বাস্তব সক্রিয়তায় প্রত্যেকে উপযুক্ত করে তুলে যোগ্যতার পথে অটুটভাবে চলন্ত হয়ে চলো। তিনি তোমাদের অন্তরে অমৃত বর্ষণ করুক। তখন ঠাকুরের একমাত্র চিন্তা হল কিভাবে তিনি এই আর্ত উদ্বাস্তুদের রক্ষা করবেন, কিভাবেই বা সাম্প্রদায়িকতার বিষ উচ্ছেদ করবেন মানুষের মন থেকে। এই মহাসমাধানের উদ্দেশ্যে এক বিরাট কর্মযজ্ঞ শুরু করলেন ঠাকুর। বিহারের বুকে পরম মঙ্গলময় দেবাদিদেব মহাদেবের পুণ্যতীর্থে সর্বভারতীয় এক বিপুল কর্মযজ্ঞের অনুষ্ঠান করলেন। তাতে জাতি ধর্ম ও প্রদেশ নির্বিশেষে সারা ভারতের বিশিষ্ট ব্যক্তিগণ যোগদান করলেন। তখন 1947 সাল। এই উপলক্ষে এক সপ্তাহ ধরে চলতে লাগলো সভা সমিতি ও আলাপ আলোচনার অনুষ্ঠান। তাতে বিভিন্ন প্রদেশ ও বিভিন্ন সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিগণ পরস্পরের মধ্যে ভাব বিনিময় করতে লাগলেন। কিন্তু এই মহান কর্মযজ্ঞকে পণ্ড করে দেবার জন্য শয়তানরা উঠে পড়ে লাগল। অনুষ্ঠানের তৃতীয় দিনে সন্ধ্যার সময় দুষ্ট প্রকৃতির একদল লোক হঠাৎ বড়াল বাংলা আক্রমণ করল। গুন্ডাদের এই আকস্মিক আক্রমণে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে উঠলেন আশ্রমবাসীরা। কিন্তু ঠাকুর একেবারে নির্বিকার, কারণ তিনি জানেন পরমপিতা আচিরেই এই একটা ব্যবস্থা করে দেবেন। চারিদিক থেকে ঠাকুরের অনুরাগী বহু লোক ছুটে এলো ঘটনাস্থলে। অসংখ্য লোকের চাপে পড়ে গুন্ডারা ভয়ে পালিয়ে গেল। তাদের মধ্যে 2-4 জন কর্মীদের হাতে ধরা পড়ল, কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুরের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হলো। অবশেষে গোলমাল থেমে যাওয়ায় সভার কাজ আবার শুরু হলো। ইতিমধ্যে পুলিশের কাছে সংবাদ গেল পৌঁছে। সংবাদ পাওয়া মাত্র একদল পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পথে রোহিণী রোডের উপর রেলগুমটির পাশে সৎসঙ্গ আশ্রমের একটি সুসজ্জিত তোরণে আগুন দেখতে পেল। পুলিশ তখন চারপাশ অনুসন্ধান করে কয়েকজন গুন্ডাকে ধরে ফেলল। তাদের থানায় পাঠিয়ে দিয়ে পুলিশ ঘটনাস্থল ও সভানুষ্ঠান পরিদর্শন করে থানায় ফিরে গেলেন। এরপর বিরুদ্ধ মনোভাবাপন্ন ব্যক্তিরা মামলা মোকদ্দমা শুরু করে দিল। কিন্তু কিছুদিনের মধ্যে বাদী পক্ষ মামলার অবস্থা খারাপ দেখে আপোষ নিষ্পত্তি করবার জন্য আশ্রমবাসীদের শরণাপন্ন হল। তখন ঠাকুর নির্দেশ দিলেন, আপোষে মীমাংসা করতে পারে, তবে আপোষের শর্ত কোনো পক্ষের কাছে যেন অপমানজনক না হয় এবং কোনো পক্ষ যাতে বিপন্ন না হয়। এইভাবে পরম পিতার ইচ্ছায় সব কিছু শান্তিতে মিটে গেল। দেওঘরে বড়াল বাংলাকে কেন্দ্র করে সৎসঙ্গ আশ্রমটি ক্রমশই বেড়ে উঠতে থাকে। আশ্রম ক্রমশ বাড়তে বাড়তে একটি নগরের আকার ধারণ করে। আশ্রম প্রতিষ্ঠার আগে ওই অঞ্চলে প্রায়ই চুরি ডাকাতি হতো, কিন্তু আশ্রম প্রতিষ্ঠা হওয়ার পর স্থানীয় চোর ডাকাতেরা যখন তখন অবাধে চুরি ডাকাতি করতে না পেরে বিশেষ অসুবিধার মধ্যে পড়ে। তখন সেই সব দুষ্ট প্রকৃতির লোকেরা থানায় পুলিশের কাছে একাংশের সঙ্গে হাত করে আশ্রমবাসীদের নানাভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। তারা পুলিশকে বলতে থাকে আশ্রমবাসীদের মধ্যে কেউ কেউ চুরি ডাকাতি কাজের সঙ্গে যুক্ত আছে। একদিন বেলা 10টার সময় দেওঘরে এক বড় রকমের ব্যাংক ডাকাতি হয়। ডাকাতরা ব্যাংক কর্মীদের বেঁধে রেখে লক্ষাধিক টাকা লুট করে একটি ট্যাক্সি করে পালিয়ে যায়। কিন্তু থানার কাছে গিয়ে ট্যাক্সিটি হঠাৎ বিকল হয়ে যায়। এতে বিপন্ন হয়ে ডাকাতরা 3টি দলে বিভক্ত হয়ে 3 দিকে ছুটে যায়। একটি দল একটি টাঙ্গা ভাড়া করে লুঠের টাকা ও আগ্নেয়াস্ত্র সহ রোহিণী রোড ধরে আশ্রম পল্লীর দিকে যেতে লাগল। তখন জনগণ তার পিছু ধাওয়া করায় তারা রিভলভার থেকে গুলি ছুটতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যে গুলি ফুরিয়ে যাওয়ায় দলের 2 জন ধরা পড়ে যায়। অন্য 2 জন আশ্রম পল্লীর মধ্যে ঢুকে পড়ে একজন আশ্রম কর্মীর ঘরের ভিতরে আশ্রয় নেয়। এমন সময় পিছনে ধাবমান পুলিশ এসে সেই ডাকাত 2 জনকে ধরে ফেলে এবং সেই সঙ্গে গৃহকর্তা, আশ্রমকর্মী ও কয়েকজন বিশিষ্ট কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ঘটনায় নানা লোকে আশ্রমবাসী সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করতে থাকে। অনেকে বলতে থাকে আশ্রমবাসীরা চুরি ডাকাতি না করলেও চোর ডাকাতদের প্রশ্রয় দেয়। এর ফলে
নিরীহ নির্দোষ আশ্রমবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু পরম পিতার ইচ্ছায় কিছুদিনের মধ্যেই ধৃত আশ্রমবাসীরা আদালতের বিচারে নির্দোষ প্রমাণিত হন। এরপরে আশ্রমবাসীরা সমস্ত আশঙ্কা ও সন্ত্রাস থেকে মুক্ত হন। কিন্তু পরাজিত পুলিশ পক্ষ ও তাদের প্রধান ডিএসপি আশ্রমের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং নানাভাবে আশ্রমবাসীদের লাঞ্ছনা ও হেনস্থা করার জন্য চক্রান্ত করতে থাকে। এইসব বিরোধী পুলিশ পক্ষের লোকেরা একদিন একটি কুমারী বালিকাকে নিয়ে এক মিথ্যা মামলা সাজিয়ে এক সংঘভ্রাতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে পুলিশ তাদের দুষ্ট প্রকৃতির অনুচরেরা সে ধৃত সংঘভ্রাতাকে মারধর করতে থাকে। ঘটনাক্রমে সেই পথ দিয়ে ঠাকুরের জ্যৈষ্ঠপুত্র ও মধ্যমপুত্র গাড়ি করে যাচ্ছিলেন। তারা সংঘভ্রাতাকে পথের মধ্যে এভাবে লাঞ্ছিত হতে দেখে পুলিশকে বলেন, ধৃত ব্যক্তিকে এভাবে মারধর করা বেআইনি, শাস্তি যা হবার আদালতে হবে। পথে ঘাটে এইসব না করে আপনারা ওকে সরাসরি থানায় নিয়ে যান। এই বলে ভাতৃদ্বয় চলে গেলেন। সেই দিন বিকেলে থানা থেকে একজন পুলিশ এসে ঠাকুরের জ্যৈষ্ঠপুত্রকে জানায় ডিএসপি সাহেব তাদের দুই ভাইকে ডাকছেন। এই কথা শুনে তার দুই ভাই থানায় গিয়ে ডিএসপির সঙ্গে দেখা করতেই ডিএসপি সাহেব বললেন, আপনারা পুলিশের কাজে বাধা দিয়েছেন, এটা বেআইনি, তাই আপনাদের গ্রেপ্তার করা হলো। এই বলে তাদের দুজনকে পুলিশের হাজতে পাঠিয়ে দেওয়া হলো। এই খবর শুনে আশ্রমের মধ্যে ঠাকুর ও আশ্রম কর্মীরা মর্মাহত হলেন। অনেক চেষ্টা করেও জামিনে মুক্তি পাওয়া গেল না। অবশেষে এক সপ্তাহ পর জেলা জজের কাছ থেকে জামিনে মুক্তির আদেশ এলো, কিন্তু টাকার অঙ্ক অনেক বেশি এবং সেই সঙ্গে আদেশ দেওয়া হয় আসামি দুজন দুমকা শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। এই সময় ঠাকুর ও তার পার্ষদগণ ও দুই পুত্র সহ দুমকায় গিয়ে অবস্থান করতে লাগলেন। ঠাকুর দুমকায় শুভাগমন করছেন শুনে সারা শহরের বিশিষ্ট ব্যক্তিগণ, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, মুক্তার, ডাক্তার প্রভৃতি সরকারি উচ্চপদস্থ কর্মচারী ও ব্যবসায়ীরা ঠাকুরকে দর্শন করার জন্য তার বাসস্থানে এসে ভিড় করতে লাগলেন। তার উপর ছিল সাধারণ মানুষের সমাগম। শহরের প্রান্তে একটি ছোট বাড়ির সামনে ফাঁকা জায়গায় ঠাকুরের বাসের জন্য একটি তাঁবু খাটানো হয়েছিল। পাশের একটি বাড়িতে ঠাকুরের ভক্ত ও পার্ষদগণের থাকার ব্যবস্থা হয়েছিল। অদূরে ছিল নয়নানন্দকর পাহাড় শ্রেণী আর ফসল ভরা উন্মুক্ত মাঠ। এর জন্য জায়গাটি ছিল খুবই মনোরম। বাড়িটিতে সারাদিন ধরে অধিক রাত পর্যন্ত এত বেশি লোকসমাগম হতো যে ঠাকুর বিশ্রামের বিশেষ অবসর পেতেন না। সবসময়ই একদল করে দর্শনার্থী এসে ঠাকুরকে দর্শন করে ও তার মুখের বাণী শুনতে চাইত। ঠাকুরের মুখনিসৃত যে কোনো বাণী তাদের কাছে অমৃতের মতো মনে হতো। তা শুনে তারা সকলের অতিশয় তৃপ্তি পেত। দর্শনার্থীরা ঠাকুরকে দর্শন করে ও তার কথা শুনে এমন এক পরমানন্দ লাভ করত যা তাদের সংসারের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে দিত। যেসব সাধারণ সংসারী মানুষ সব সময় অর্থের পিছনে ছুটে চলে, স্বার্থ পূরণের চেষ্টায় সদাই ব্যস্ত থাকেন, সেই সব মানুষ ঠাকুরের কাছে এসে বুঝতে পারেন জীবনে অর্থের প্রয়োজন থাকলেও তা কিন্তু সব নয়। পরমার্থ বলে একটা জিনিস আছে, আর ঠাকুর হলেন সেই পরমার্থর মূর্ত প্রতীক। ঠাকুরের এ এক লোকাতীত আশ্চর্য মহিমা। সেকালে বাংলার অমৃতবাজার পত্রিকা, পার্টনার সার্চলাইট ও ইন্ডিয়ান ন্যাশন পত্রিকায় ঠাকুর ও সৎসঙ্গ প্রতিষ্ঠানের জনসেবামূলক কাজকর্মের বিষয়ে দূর দূরান্ত থেকে দেওঘরে আসতে থাকেন। তারা ঠাকুরের বাণী শুনে ও জ্ঞানগর্ভ উপদেশ লাভ করে মুগ্ধ হয়ে দীক্ষা গ্রহণ করেন ঠাকুরের কাছে। এইভাবে ঠাকুর যেখানেই যান তার ভক্ত ও শিষ্যের সংখ্যা ক্রমেই বেড়ে যায়। এইভাবে দুমকায় সেই বাড়িটিকে কেন্দ্র করে এক বিরাট আনন্দ মেলা গড়ে উঠল। আশ্চর্যের কথা এই যে ঠাকুর দুমকায় যতদিন অবস্থান করছিলেন তার মধ্যে একদিনের জন্যেও দুমকার বিশিষ্ট ব্যক্তিদের কাছে তাঁর পুত্রদের প্রতি জারি করা সরকারি নিষেধাজ্ঞার কথা ঘুণাক্ষরেও বলেননি। কখনো তিনি দর্শনার্থী বা শরণার্থীদের কাছে ব্যক্তিগত কথা বলতেন না। তার কোনো সমস্যার কথা নিয়ে একমাত্র বাড়ির পরিবারবর্গ
ও নিকট আত্মীয় স্বজন ছাড়া কোথাও আলোচনা করতেন না। এটা ছিল তার স্বভাব বিরুদ্ধ। তিনি চাইতেন অসংখ্য মানুষের জীবনে নানা সমস্যার সমাধানের উপায় বলে দিতেন। অসংখ্য মানুষের তাপিত প্রাণকে তার উপদেশামৃত সিঞ্চন করে কিছুটা শান্তি দিতে পারে। এমনকি উচ্চ ক্ষমতা সম্পন্ন পদস্থ অফিসারেরা তার কাছে এলেও তিনি ছেলেদের মামলা ও তাদের উপর জারি করা নিষেধাজ্ঞার কথা একবার উত্থাপন করতেন না। এমনই ছিল তার অসাধারণ ধৈর্য ও সংযম। পরমপিতার কাছে এক নিবিড়তম আত্মসমর্পণের ফলেই ঠাকুর যে বিপুল আত্মশক্তি ও আত্মসংযম লাভ করেছিলেন, তার জন্যই তিনি সুখে দুঃখে যে কোনো অবস্থায় এমন অবিচলিত চিত্ত থাকতে পারতেন। তার যা কিছু ব্যক্তিগত বা আত্মগত কথা, তা শুধু তিনি তার পরম পিতাকে জানিয়ে নিশ্চিন্তে বসে থাকতেন। এদিকে ধর্মপিপাসু মুমুক্ষু ব্যক্তিরা প্রতিদিনই দলে দলে এসে ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করতে লাগলেন। ফলে দেওঘরের মতো দুমকাতেও ঠাকুরের ভক্ত অনুগামীদের সংখ্যা বেড়ে যেতে লাগল দিনে দিনে। সম্মেলনের দিন আগত প্রায়, কিন্তু ঠাকুরের অনুপস্থিতিতে এই উৎসবের অনুষ্ঠান কিছুতেই সম্ভব হতে পারে না। অথচ এখন দুমকা থেকে ঠাকুরের দেওঘর ফেরার ইচ্ছে নেই। এ কারণে দেওঘর ও দুমকার বিশিষ্ট ভক্তগণ বিশেষভাবে চিন্তিত হয়ে পড়লেন। তারা ঠাকুরকে দেওঘরে ফিরিয়ে আনার জন্য বিশেষভাবে চেষ্টা করতে লাগলেন। কিন্তু ঠাকুরের এক কথা, তার পুত্রদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে তিনি দেওঘর প্রত্যাবর্তন করবেন না। তথাপি ভক্ত অনুরাগীগণ তাদের চেষ্টা থেকে বিরত হলেন না। অবশেষে 1952 সালের 19 সেপ্টেম্বর দেওঘর কলেজের সেক্রেটারি উমাপতি বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় বিহার প্রদেশের প্রাক্তন মন্ত্রী বিনোদানন্দ ঝা, মহেশ্বর প্রসাদ, উকিল তারাচরণ বসু, পাণ্ডা সমাজের নেতৃস্থানীয় ডাকুবাবু প্রভৃতি বিশিষ্ট ভদ্রমহোদয়গণ ওই দিন বেলা 10টায় দুমকায় গিয়ে ঠাকুরকে সম্মিলিতভাবে দেওঘরে ফিরে আসার অনুরোধ জানান। এইসব মাননীয় বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারতেন না ঠাকুর। তাই ওই দিন বিকাল 5:30টায় তাদের সকলের সঙ্গে দেওঘরে এসে পৌঁছান। ঠাকুরের দেওঘরে আগমনের সংবাদ দেওঘর শহরে নির্দিষ্ট সময়ের কিছু আগে এসে পৌঁছায়। সঙ্গে সঙ্গে সারা শহরে এক আনন্দময় চাঞ্চল্যের তুমুল সাড়া পড়ে যায়। রোহিণী রোড থেকে বড়াল বাংলা পর্যন্ত সমস্ত পথের দুধারে অসংখ্য নরনারীর এক বিশাল জনতা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থেকে ঠাকুরের আগমনের প্রতীক্ষা করতে থাকে। ঠাকুরের গাড়ি রোহিণী রোডে ঢোকার সঙ্গে সঙ্গে মুহুর্মুহু বন্দে পুরুষোত্তম এই ধ্বনি উত্থিত হয়। এক বিরাট আনন্দে কোলাহলে ফেটে পড়ে সমস্ত মানুষ। অনেকদিন পরে ঠাকুরের দর্শন লাভ করে আনন্দে উল্লসিত হয়ে পড়ে জনগণ। কিন্তু সেই বিরাট জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশি ব্যবস্থার প্রয়োজন হয়নি। আশ্রমের কর্মীগণের চেষ্টায় সে জনতা বরাবরই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ছিল। তা দেখে ঠাকুরের সঙ্গী বিশিষ্ট ভদ্রমহোদয়গণ সৎসঙ্গ আশ্রমের কর্মীগণের শৃঙ্খলা বোধ ও নিয়মানুবর্তিতার ভূয়সী প্রশংসা করেন। অবশেষে সব বাধা বিপত্তি অতিক্রম করে ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে এক বিরাট কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় দেওঘরে। সমগ্র বিহার ও ভারতের সর্বত্রই সংবাদ প্রচারিত হয়। নানা স্থান থেকে আগত বহু নেতৃস্থানীয় ব্যক্তি এই সম্মেলনে যোগদান করেন। 12ই অক্টোবর পর্যন্ত ঠাকুর দেওঘরেই ছিলেন। 13ই অক্টোবর সন্ধ্যার সময় দুমকা থেকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি দেওঘরে এসে ঠাকুরকে দুমকা যাওয়ার জন্য অনুরোধ করেন। আমন্ত্রণকারীদের মধ্যে দুমকা বারের প্রসিদ্ধ উকিল সুরেশবাবু, মহেশ্বরবাবু, বিন্ধেশ্বরীবাবু, মুক্তার তারাবাবু, পিটিআই ও ইউপিআই এর রিপোর্টার জেপি সিং, ডাক্তার অশোকবাবু প্রভৃতি শহরের গণ্যমান্য ভদ্রমহোদয়গণ ছিলেন। ঠাকুর স্বভাবতই মানী ব্যক্তিদের মান রক্ষা করে চলার পক্ষপাতী ছিলেন। তাই দুমকায় বসবাসের অসুবিধার কথা জেনেও
তিনি ওইসব গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ রক্ষা না করে পারলেন না। তাই আবার দুমকায় যেতে সম্মত হলেন। এবার দুমকায় গিয়ে 2 মাস অবস্থান করেন ঠাকুর। পরম দয়ালের জীবনীর পরবর্তী অংশ শুনতে আমাদের সঙ্গে থাকুন। সবার ভালো হোক। জয় গুরু।